উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার, পঞ্চম অধ্যায়, সমকালীন সামাজিক আন্দোলনসমূহ। আজকের বিষয় চিপকো আন্দোলনের সাফল্য অথবা গুরুত্ব অথবা প্রভাব। প্রশ্ন: চিপকো আন্দোলনের সাফল্য বা প্রভাব বা গুরুত্ব বর্ণনা করো। উত্তর: ভূমিকা। চিপকো আন্দোলন হল 1973 সালে উত্তরাখণ্ডের গড়ওয়াল অঞ্চলে উন্নয়নমূলক প্রকল্প ও পরিবেশ সংরক্ষণের মধ্যকার দ্বন্দ্ব থেকে উদ্ভূত এক নাগরিক সামাজিক আন্দোলন, যা বাণিজ্যিক স্বার্থে নির্বিচারে গাছ কাটা ও স্থানীয় বনজ সম্পদের বাণিজ্যিক শোষণের ফলে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন জীবিকা ও পরিবেশের ভারসাম্য বিপন্ন হওয়ার প্রতিক্রিয়া হিসেবে স্থানীয় অধিবাসী, বিশেষ করে নারী সম্প্রদায়ের সহযোগিতায় সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভট্ট, গৌরা দেবী, সুদেশা দেবী, সরলা বেহেন, মীরা বেহেন, ঘনশ্যাম রাতুরি প্রমুখ নেতৃবৃন্দের দ্বারা পরিচালিত কিছু গণভিত্তিক, অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও অহিংস প্রতিবাদের সমষ্টি, যাদের লক্ষ্য ছিল স্থানীয় জনগোষ্ঠীর বনকেন্দ্রিক জীবন ও জীবিকার অধিকার প্রতিষ্ঠা এবং পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনা। অর্থাৎ চিপকো আন্দোলন স্থানীয় উত্তরাখণ্ডের স্থানীয় বেশ কিছু ছোট ছোট পরিবেশ আন্দোলনের সমন্বয়কে বলা যেতে পারে, যা মোটামুটি 1970-এর দশকে শুরু হয়েছিল এবং ধরতে গেলে 1980-81 দশক পর্যন্ত অনেকটাই সাফল্যমণ্ডিত হয়েছিল। এই আন্দোলনের কারণ ছিল ওই অঞ্চলে বাণিজ্যিক স্বার্থে নির্বিচারে গাছ কাটা ও স্থানীয় বনজ সম্পদের বাণিজ্যিক শোষণের বিরোধিতা করা, এবং স্বভাবতই এই আন্দোলনের লক্ষ্য ছিল স্থানীয় জনগোষ্ঠীর বনকেন্দ্রিক জীবন ও জীবিকার অধিকার প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনা। এই আন্দোলনের গুরুত্ব বা সাফল্য বা প্রভাব বিচার করতে গেলে আমরা এই লক্ষ্যের দিকেই বেশি করে আলোকপাত করব। এই লক্ষ্যের কতটা পূরণ হয়েছিল সেটার থেকেই আমরা অনুধাবন করতে পারবো এই আন্দোলনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল বা এর প্রভাব বা সাফল্য কীরকম ছিল। তাই লক্ষ্যটা সম্পর্কে আবার আরেকটু ভালোভাবে বুঝে নেওয়া যাক। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল স্থানীয় জনগোষ্ঠীর বনকেন্দ্রিক জীবন জীবিকার অধিকার প্রতিষ্ঠা, বৃক্ষ ছেদন বা গাছ কাটা আটকে এবং অন্যান্য বনজ সম্পদের শোষণকে বাধা দিয়ে পরিবেশ সংরক্ষণ ও বনকেন্দ্রিক বাস্তুতন্ত্রের সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনা। এবার দেখা যাক এই লক্ষ্যগুলোর কতটা সফল হয়েছিল। গুরুত্ব, প্রভাব বা সাফল্য। ভারতের তথা সমগ্র গ্রামীণ নারীবাদী গুরুত্ব, প্রভাব বা সাফল্য। ভারতে তথা সমগ্র বিশ্বে গ্রামীণ নারীবাদী পরিবেশ আন্দোলন রূপে পরিচিত চিপকো আন্দোলনের গুরুত্ব বা সাফল্য ছিল বহুমাত্রিক বা বহুস্তরীয়। এখানে গুরুত্ব অথবা সাফল্য লিখেছি বা প্রভাবও লিখতে পারো, যেই প্রশ্নটা আসবে সেই প্রশ্নের অনুসারে তোমাদের উত্তরটা করতে হবে। তো ভারতের তথা সমগ্র বিশ্বে গ্রামীণ নারীবাদী পরিবেশ আন্দোলন রূপে পরিচিত চিপকো আন্দোলনের গুরুত্ব বা সাফল্য ছিল বহুমাত্রিক বা বহুস্তরীয়। পরিবেশ সংরক্ষণের সাহায্যে জলবায়ু পরিবর্তনের কুফল রোধ, নারী ক্ষমতায়নের মাধ্যমে লিঙ্গ সমতা রক্ষা, স্থানীয় স্বায়ত্তশাসনের রাজনীতির মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, বিকেন্দ্রীভূত অর্থনীতির মাধ্যমে সুস্থায়ী উন্নয়ন ও বনকেন্দ্রিক জীবন জীবিকার প্রেক্ষাপটে সরকারি নীতি নির্ধারণ, সব দিক থেকেই এটির প্রভাব অনস্বীকার্য। এগুলো কি সেটা আমরা পরবর্তী পয়েন্টগুলোর মাধ্যমে আলোচনা করব। সমস্ত আলোচনাটা হয়ে গেলে আবার এই অংশটাকে ভালো করে ব্যাখ্যা করে দেব। প্রথম পয়েন্ট, পরিবেশগত প্রভাব। পরিবেশ সংরক্ষণের প্রতীক, অরণ্য সংরক্ষণে ভূমিকা। এটা প্রশ্ন কিভাবে আসবে সেই ওয়াইজ হেডিংটা করতে হবে। যদি প্রভাব বা গুরুত্ব
আসে, যদি প্রভাব আসে তাহলে পরিবেশগত প্রভাব এইভাবে লিখতে হবে। যদি গুরুত্ব আসে তাহলে লিখতে হবে অরণ্য সংরক্ষণে ভূমিকা বা গুরুত্ব। আর যদি চিপকো আন্দোলনের সাফল্য আসে তাহলে এই আকাশি রঙে লেখা পরিবেশ সংরক্ষণের প্রতীক এরকমভাবে পয়েন্ট করতে হবে। পয়েন্টগুলো এইভাবেই আমি পুরোটাতে করে গেছি। এটা মনে রেখে প্রশ্ন যেরকম আসবে সেই অনুযায়ী পয়েন্ট করতে হবে, হেডিংটা সেই অনুযায়ী দিতে হবে। প্রথম পয়েন্ট, পরিবেশগত প্রভাব, পরিবেশ সংরক্ষণের প্রতীক বা অরণ্য সংরক্ষণের ভূমিকা। চিপকো আন্দোলন পরিবেশ, মূলত বনভূমি ও বনকেন্দ্রিক বাস্তুতন্ত্রের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোনো একটা অঞ্চলে যদি বনভূমি থাকে তাহলে সেই বনভূমিকে কেন্দ্র করে একটা বাস্তুতন্ত্র তৈরি হয়। যেমন ওই বনভূমিতে বেশ কিছু বন্য প্রাণী দেখা যায়, এমনকি কিছু স্পেসিফিক প্রজাতি দেখা যায়, কিছু নির্দিষ্ট প্রজাতি দেখা যায় যা শুধু ওই বনেই পাওয়া যায়, অন্য বনে পাওয়া যায় না। আর এটা শুধু বড় বড় পশু পাখির ক্ষেত্রেই নয়, এমনকি ছোটোখাটো পোকা মাকড় বা ইঁদুর জাতীয় প্রাণীর ক্ষেত্রেও দেখা যায়। সেই প্রাণীগুলোকে নিয়ে একটা বাস্তুতন্ত্র তৈরি হয়। ওই প্রাণীগুলো ওই প্রকৃতির মাধ্যমেই নিজেদের রসদ সংগ্রহ করে, নিজেদের জীবনের রসদ সংগ্রহ করে, কিভাবে বেঁচে থাকবে সেটা ঠিক করে, এবং ওই পরিবেশে সেই প্রাণীগুলোরও কিছু ভূমিকা আছে যা ওই পরিবেশকে সংরক্ষণ করতে হেল্প করে। তাই ওই ধরনের কোনো বনভূমি, যে কোনো জায়গায় কোনো বনভূমি গড়ে উঠলে সেই বনভূমিকে কেন্দ্র করে একটা টোটাল বাস্তুতন্ত্র তৈরি হয়, যেই বাস্তুতন্ত্রের প্রতিটা এলিমেন্ট পরস্পরের সহযোগিতা করে এই বাস্তুতন্ত্রটাকে সংরক্ষণ করে। সেই বনভূমি ও বনকেন্দ্রিক বাস্তুতন্ত্রের সংরক্ষণে হিমালয়ের পার্বত্য পাদদেশের এই বনভূমি ও বনকেন্দ্রিক বাস্তুতন্ত্রের সংরক্ষণে এই আন্দোলনের ভূমিকা ছিল অপরিসীম। এই আন্দোলন বাণিজ্যিক উদ্দেশ্যে নির্বিচারে গাছ কাটার কুপ্রভাব থেকে হিমালয় বনাঞ্চলকে রক্ষা করার সূত্রপাত ঘটিয়েছিল। শুধু তাই নয়, স্থানীয় বনজ সম্পদ ও বননির্ভর অন্যান্য প্রাকৃতিক সম্পদের, যা হলো ফুডার, ফুয়েল, ফাইবার অ্যান্ড ফার্টিলাইজার, এর স্থিতিশীল ব্যবস্থাপনার ধারণা প্রতিষ্ঠা করেছিল। ফুড তো আমরা বুঝতেই পারছি, বনভূমি কেটে গেলে বিভিন্ন প্রাণী সহ মানুষেরও খাদ্যাভাব তৈরি হবে, যেটা ফল মূল বা ওষুধ তৈরি হয় সেই জাতীয় ফুডের অভাব তৈরি হবে। ফুডার, যদি খাদ্য না থাকে সেই খাদ্যাভাবে যারা খাচ্ছে সেই প্রাণীগুলোরও জীবনযাত্রা ব্যাহত হবে। এটা শুধু মানুষের ক্ষেত্রেই ধরবে না, বনতান্ত্রিক বাস্তুতন্ত্রের মধ্যে অন্যান্য যে প্রাণীরা আছে, যেটা আমি আগেই বললাম যে হয়তো সেই প্রজাতি শুধুমাত্র সেই বনেই পাওয়া যায়, কারণ সেই বনেই তাদের বেঁচে থাকার উপযোগী খাদ্য বা অন্যান্য কিছু পাওয়া যায়, সেই ধরনের প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। ফুয়েল, জ্বালানির কাঠ বা শুকনো পাতা, এই জাতীয় যে জ্বালানিগুলো ব্যবহার করতো স্থানীয় মানুষ, তাতে ব্যাহত হবে। শুধু তাই নয়, ওই জিনিসগুলো যে একটা ফার্টিলাইজারের কাজ করতো ভবিষ্যতে গিয়ে, সেই জায়গাটাও আটকে যাবে। ফাইবার, কারণ গাছ থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়, সেটা জামা কাপড়ের ফাইবারও বলতে পারো, বা অ্যাশ গাছ থেকে এদের এখানকার রেসিন, টারপিন তেল, এই ধরনের জিনিস তৈরি হতে পারে। এখানে ফাইবার বলতে শুধুমাত্র সুতোর কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে গাছের যে ছাল, যেগুলোর থেকে আমরা অনেক কিছু বানাতে পারি সেগুলোর কথা। এবং ফার্টিলাইজার, যেটা বললাম যে ওই অঞ্চলের গাছগুলোর পাতা ওখানে পড়ে, ওখানে নষ্ট হয়ে ওই অঞ্চলের মাটিকে ফার্টিলাইজ করে এবং এইভাবেই পুরো বাস্তুতন্ত্রটাকে তৈরি করে, যার ফলে ওই অঞ্চলের মাটি এতটাই শক্ত হয় যে সেখানে চট করে ভূমিধস নামে না। কারণ আমরা জানি পাহাড়ি অঞ্চলের মাটি অনেকটা অ্যাসিডিক হয়, সেই ধরনের পরিবেশ তারা তৈরি করতে পারে, ওই গাছগুলোই ওই পরিবেশ তৈরি করতে পারে, যেটা অন্য কোনোভাবে করা সম্ভব না। তাই এই পুরো পরিস্থিতিটার স্থিতিশীল ব্যবস্থাপনার জন্য, মানে আমরা প্রকৃতিকে ভোগ করব কিন্তু শোষণ করব না, বা প্রকৃতির ব্যবহার করে নিজেদের জীবন ধারণ করব কিন্তু প্রকৃতির কোনো অপব্যবহার করব না, বা এই প্রকৃতিকে নষ্ট করব না,
এইভাবে যে প্রকৃতিকে ম্যানেজ করা, সেটাকেই বলা হচ্ছে স্থিতিশীল ব্যবস্থাপনা। আমরা আজকে অনেক বেশি লাভ পাওয়ার জন্য ভবিষ্যতের মিনিমাম জীবনধারণের উপযোগী পরিস্থিতিকে নষ্ট করে দেব না। এটাকেই বলা হয় স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা, পরিবেশকে নিজের কাজে লাগানো এবং পরিবেশের সংরক্ষণ করা। এই স্থিতিশীল ব্যবস্থাপনার ধারণা এই আন্দোলনই প্রতিষ্ঠা করেছিল। সর্বোপরি বন, জল, ভূমি ও জীববৈচিত্র্যের সমন্বয়ে গঠিত বাস্তুতন্ত্রের সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে এই আন্দোলন সচেতনতা সৃষ্টি করেছিল। শুধুমাত্র কোনো জায়গায় বনাঞ্চল থাকলেই সেই অঞ্চলের যে জীববৈচিত্র্য রক্ষা পায় তা নয়, ওই বনাঞ্চলের সঙ্গেই সামঞ্জস্য রেখে তৈরি হয় সেখানকার জলাধার, ভূমি প্রভৃতি। যেমন এই হিমালয় পার্বত্য অঞ্চলে গাছ কাটার কুপ্রভাবে অনেক জলের উৎসও নষ্ট হয়ে গেছিল, কারণ গাছের গোড়াগুলো জলের চারিদিকে সেই জলাধারটাকে শক্ত করতে সাহায্য করে, যাতে ওই জলাধারের পাড় ভেঙে বন্যা না হয় বা ওই জলাধার শুকিয়ে না যায়, সেরকমভাবে বৃষ্টি আনতে সাহায্য করে। ফলে গাছ কাটা যদি অতিরিক্ত মাত্রায় হতে থাকে তাহলে জলাধারও নষ্ট হয়। তাই বন, জল, ভূমি বা ভূমিকেও অনেক আঁকড়ে ধরে থাকে গাছের গোড়া, যার ফলে ভূমিধস নামে না। তাই এই বন, জল, ভূমি এবং জীববৈচিত্র্যের সমন্বয়ে গঠিত যে বাস্তুতন্ত্রটা ছিল, সেটার সংরক্ষণ সম্পর্কেও সচেতনতা সৃষ্টি করেছিল এই আন্দোলন। আবার চলে আসছি গুরুত্ব যেই জায়গায় পড়েছিলাম, সেখানে আমরা কি পড়েছিলাম? পরিবেশ সংরক্ষণের সাহায্যে জলবায়ু পরিবর্তনের কুফল রোধ করার ক্ষেত্রে এই আন্দোলনের প্রভাব অনস্বীকার্য। আমরা যদি এই পরিবেশটা সংরক্ষণ না করতে পারি, তাহলে বন্যা, খরা, এই ধরনের এমনকি ভূমিধস, এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের প্রাবল্য যেমন বেড়ে যাবে, মানে এই প্রাকৃতিক বিপর্যয়গুলো আগে যতটা ক্ষতি করত তার থেকে যেমন ক্ষতির পরিমাণ তার বেড়ে যাবে, ঠিক তেমনি ঘনত্বও বেড়ে যাবে। অর্থাৎ আগে যতদিন পর পর এরকম বন্যা বা খরা হতো, তার থেকে অনেক কম সময়ের মধ্যেই বন্যা, খরা এগুলো হতে থাকবে। এইভাবে সমগ্র জলবায়ুটারই পরিবর্তিত হবে। যেটা আমরা জানি, উষ্ণায়ন হচ্ছে, গরম বাড়ছে, পাহাড়ের বরফ গলে আসছে, এই বা বর্ষা বা শীতের সময়টা নির্দিষ্ট নেই, বা কতটা কীরকম হতে পারে তার মাত্রাটা নির্দিষ্ট নেই। এইভাবে যে জলবায়ু পরিবর্তনটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ না করার ফলে, তার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলেছিল এই আন্দোলন। এর মাধ্যমে এবং গাছ কাটা আটকে দেওয়ার মাধ্যমে, বৃক্ষচ্ছেদন বা বৃক্ষ নিধন রোধের মাধ্যমে তারা পরিবেশ সংরক্ষণ করেছিল, যার সাহায্যে তারা জলবায়ু পরিবর্তনের কুফলকে খানিকটা হলেও রোধ করতে সক্ষম হয়েছিল। পরবর্তী পয়েন্ট, মনস্তাত্ত্বিক প্রভাব। এটি ছিল অনুপ্রেরণামূলক আন্দোলন। জাতীয় ও আন্তর্জাতিক প্রভাব। এটি ভারতের প্রথম বড় পরিবেশ সচেতনতামূলক আন্দোলনের একটি। আমরা জানি 1970-এর দশকে এই আন্দোলন হয়েছিল, তখন পরিবেশ সম্পর্কে সচেতনতা ছিল না বললেই চলে। তাই এটি ভারতের প্রথম বড় পরিবেশ সচেতনতামূলক আন্দোলনের একটি, যা পরবর্তীকালে বিশ্বজুড়ে বহু পরিবেশ আন্দোলনের পথিকৃৎ হয়ে উঠেছিল, যেমন দক্ষিণ আমেরিকার মেন্ডিসো তাপুয়াস আন্দোলন বা ভারতের আপ্পিক্য আন্দোলন, ভারতের কর্ণাটকের আপ্পিক্য আন্দোলন প্রভৃতি আন্দোলনের দিশারি হয়ে উঠেছিল এই আন্দোলন। ভারতের পরবর্তীকালের পরিবেশ আন্দোলন সমূহের ওপর চিপকো আন্দোলনের প্রভাব অনস্বীকার্য। যেটা আগেই বললাম, কর্ণাটকের আপ্পিক্য আন্দোলন সহ আরও বহু আন্দোলন এই চিপকো আন্দোলনের অনুসরণে পরিচালিত হয়েছিল। শুধুমাত্র এই দেশেই নয়, বরং ট্রি হাগার আন্দোলন হিসেবে এটি বিশ্বে পরিচিতি পায়। পরিবেশবাদী আন্দোলন রূপে আন্তর্জাতিক মহলে আলোচিত হয়। জাতিসংঘ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলির নজরে আসে। অন্যান্য দেশে অনুরূপ আন্দোলনকে অনুপ্রাণিত করে এবং উন্নয়নশীল দেশগুলিতে জনভিত্তিক পরিবেশ আন্দোলনের মডেল হিসেবে স্বীকৃতি পায়। অর্থাৎ পরিবেশ আন্দোলন কেমন হওয়া উচিত সেটা শুধু ভারতবর্ষবাসীকেই নয়, বরং পুরো বিশ্বকে শিখিয়েছিল এই আন্দোলন। এই আন্দোলন প্রথমে
ট্রি হাগার আন্দোলন হিসেবে পরিচিতি পায়, পরে ধীরে ধীরে আন্তর্জাতিক মহলে আলোচিত হতে শুরু করে, তারপর জাতিসংঘ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর নজরে আসে। এইভাবে ধীরে ধীরে এই আন্দোলন সম্পর্কে প্রচার এমনভাবে হতে থাকে যে বিশ্বে বিভিন্ন আন্দোলন এই আন্দোলনের অনুকরণে পরিচালিত হয়। ফলে এই আন্দোলন একটা প্রতিরূপ বা একটা মডেল সৃষ্টি করেছিল যে জনভিত্তিক পরিবেশ আন্দোলন কেমন হয় তার। এখনও পর্যন্ত সমগ্র দক্ষিণ এশিয়াতে এই আন্দোলনকেই প্রাধান্যকারী পরিবেশ আন্দোলন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তী পয়েন্ট, লিঙ্গ সমতা রক্ষায় প্রভাব। নারী ক্ষমতায়ন ও নারী নেতৃত্বের শক্তিশালী উদাহরণ হলো এই আন্দোলন। পরিবেশগত নারীবাদ প্রতিষ্ঠায় গুরুত্ব। ভারতের গ্রামীণ মহিলাদের দ্বারা পরিচালিত এই অহিংস আন্দোলন ভারতবর্ষের নারীবাদী আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ করে। চিপকো আন্দোলনে নারীদের সক্রিয় ও অগ্রণী ভূমিকা নারীদের রাজনৈতিক ও সামাজিকভাবে সংগ্রামকারী, সংগঠনকারী, নেতৃত্বদানকারী ও কৌশল নির্মাণকারী হিসেবে প্রতিষ্ঠিত করে। সাহসিকতার পুরুষ প্রাধান্য ধারণাকে চ্যালেঞ্জ করেছে এবং রাজনীতি নারীদের সহকারী হিসেবে নয় বরং রাজনীতিতে নারীদের সহকারী হিসেবে নয় বরং কেন্দ্রীয় শক্তিরূপে প্রতিষ্ঠিত করেছে। এর আগে যত রাজনৈতিক আন্দোলন হয়েছিল, রাজনৈতিক অরাজনৈতিক যত আন্দোলন হয়েছিল, তাতে মূলত নেতৃত্ব দান করেছিল পুরুষরা। বিশেষত ভারত সরকারের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছিল, আমি স্বাধীনতার দিকে যাচ্ছিই না, নর্মালি ভারত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে আন্দোলনগুলো হয়েছিল তাতে মূলত পুরুষরাই অগ্রণী ভূমিকায় ছিল। তারাই মূল সংগ্রামটা করতো, হয়তো নারীরা সাপোর্ট করতো, সহকারী হিসেবে চলতো, কিন্তু মূল সংগ্রামটা তারা পুরুষরা করত। মানুষকে একজোট করা বা সংগঠন করা এই কাজটাও পুরুষরাই করত, নেতৃত্ব দান করত পুরুষরা, এবং কিভাবে আন্দোলন পরিচালিত হবে সেই কৌশলটাও পুরুষরাই সবাইকে বলতো এবং পুরুষরাই ঠিক করতো সেই কৌশলটা। কিন্তু এই আন্দোলনের বিশেষ করে রেনি গ্রামের আন্দোলন দেখিয়েছিল যে নারীরাও এই সকল কাজ করতে পুরুষদেরই সমকক্ষ রূপে পারে। রেনি গ্রামে যারা বৃক্ষছেদনকারী, যারা বৃক্ষ নিধন করতে আসছিল, তারা ভেবেছিল যে সাধারণত তো আন্দোলন পুরুষরাই পরিচালিত করে, পুরুষরাই পারে লোককে একজোট করে এসে কোনো বিরোধিতা করতে, পুরুষরাই কোনো বড় আন্দোলনে নেতৃত্ব দান করতে পারে, বা কিভাবে একটা বড় আন্দোলন পরিচালিত হয় সেটা পুরুষরাই ঠিক করতে পারে। তাই তারা কৌশলে রেনি গ্রামের পুরুষদের অন্য জায়গায় ডেকে নিয়েছিল এবং কোনো পুরুষ না থাকাকালীন অবস্থায় তারা রেনি গ্রামে গাছ কাটতে যায়। সেখানে গৌরা দেবীর নেতৃত্বে গ্রামের নারীরা, শিশুরা এবং বৃদ্ধরা এক হয়ে গাছ কাটাতে বাধা দেয়। এখান থেকেই আন্দোলন সম্পর্কে আন্দোলনের মধ্যে নারীদের ভূমিকা সম্পর্কে পুরো বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে যেতে শুরু করে। কারণ এটা এমন একটা আন্দোলন ছিল যেখানে পুরুষদের সংযোগ বা পুরুষদের ভূমিকা প্রায় ছিল না বললেই চলে। হঠাৎ করে এই আন্দোলন সংগঠিত হয়েছিল, তাই আগের থেকে পুরুষরা কিছু করে গেছিল এরকমও বলা যায় না। এটা মূলত একটা নারীভিত্তিক আন্দোলন ছিল। নারীরা মিলে পরস্পরকে সংগঠিত করে পরস্পরের সহযোগী হিসেবে একটা আন্দোলনের কৌশল ঠিক করে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিল। কারণ সেদিন গাছ কাটা হয়নি এবং এরপরও ওই অঞ্চলে গাছ কাটার ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করে। কাজেই আন্দোলন মোটামুটিভাবে কোনো নারী সাফল্যমণ্ডিত করেছিল। এখান থেকেই নারীদের ভূমিকা সম্পর্কে, যে কোনো আন্দোলন, যে কোনো লড়াইতে নারীদের ভূমিকা সম্পর্কে সমাজের ধারণাটা বদলে যেতে শুরু করে। সমাজ নারীকে সহকারী রূপে নয়, কেন্দ্রীয় শক্তিরূপেও দেখতে শুরু করে। চিপকো আন্দোলন মূলত নারী জগতের এক পরিবেশবাদী রূপ বা ইকো ফেমিনিজম
এবং উন্নয়নের জন্য নারী ও প্রকৃতি উভয়েরই ক্ষতি করার স্বাভাবিক প্রবণতার দিকটি সকলের সামনে তুলে ধরে এবং পরিবেশ সংরক্ষণে নারীদের ভূমিকা বৈশ্বিকভাবে প্রতিষ্ঠিত করে। এই অঞ্চলের ক্ষেত্রে যদি আমি বিচার করি, এই অঞ্চলের সিস্টেমটা এরকম ছিল যে পুরুষরা মিলিটারি বা অন্যান্য কোনো কাজের জন্য সাধারণত কর্মসংস্থান বা জীবিকা অর্জনের প্রয়োজনে গ্রাম থেকে বাইরেই থাকতো। কিন্তু এই গ্রামের নারীরা মূলত ওই বনাঞ্চল থেকেই ফল মূল, ওষুধ বা ছোটোখাটো তেল এগুলো তৈরি করতো। পশুদের ওখানেই পশুখাদ্যের জোগাড়টা ওই বনের মাধ্যমেই করতো। তাছাড়াও ওই বনের থেকেই জল সংগ্রহ করে বাড়ির কাজকর্ম করতো। এমনকি বাড়ির ছোটোখাটো বাড়িঘর নির্মাণের ছোটোখাটো ব্যবস্থাও ওই বনেরই গাছ, পাতা, কাঠ ইত্যাদির মাধ্যমে করতো। জ্বালানির ব্যাপার তো ছিলই। কাজেই বলা যেতে পারে ওইখানকার নারীদের জীবন ওই বনকে কেন্দ্র করেই আবর্তিত হতো এবং ওই বনকে কিভাবে সংরক্ষিত করতে হবে বা বনের কোন অঞ্চলের গাছ কাটা যাবে, কোন অঞ্চলের গাছ কাটা যাবে না, এগুলো মোটামুটি নারীরাই ভালোভাবে জানতো, যেহেতু নারীরাই এই বিষয়টার সঙ্গে ডিল করতো। তাই যখন উন্নয়ন ঘটানোর নামে গাছ কাটার কন্ট্রাক্ট বা লাইসেন্স সরকার অন্যদের দিল, তখন এই বিষয়টা সামনে চলে এলো যে উন্নয়ন ঘটানোর জন্য সরকার শুধু প্রকৃতির ক্ষতি করছে তাই না, নারীদেরও ক্ষতি করছে। কারণ যদি কোনো জায়গার বনাঞ্চল ধ্বংস হয়, সেই জায়গার জলের উৎসটা বন্ধ হয়ে যায়, তাহলে তার পার্শ্ববর্তী গ্রামের নারীরা ওই কাছের জায়গা থেকে জল আনার পরিবর্তে অনেক দূরের উৎস থেকে জল আনতে বাধ্য হবে। এই করতে করতে সেই সমস্ত নারীদের স্বাস্থ্য, শরীর সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, হয়তো কোনো ওষুধ বা কোনো তেল জাতীয় কিছু ওই বনের কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে তারা ফুল বা মূল সংগ্রহ করার মাধ্যমে তৈরি করত। কিন্তু ওই অঞ্চলের বন জঙ্গলগুলোকে কেটে দেওয়ার ফলে এবার তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হবে যে ওই ওষুধ বা ওই ফলমূলগুলো কোথায় পাওয়া যাবে। হয়তো ভেতরের বনে পাওয়া যায়, কিন্তু তারা সেই স্পেসিফিক জায়গাটা চেনে না, বা আদেও পাওয়া যায় কি না সেটা নিয়ে সংশয় তৈরি হবে, বা ভেতরের বনে গেলে সেখানে পোকামাকড় কী ধরনের আছে বা কী ধরনের বিপদ তৈরি হতে পারে সেগুলো নিয়ে তারা চিন্তা করবে। ফলে তাদের মানসিক স্বাস্থ্যেরও বিঘ্ন ঘটবে। তাই বলা যেতে পারে শারীরিক মানসিক উভয় দিক থেকেই নারীদের সঙ্গে প্রকৃতি খুব ওতপ্রোতভাবে জড়িয়েছিল এই অঞ্চলে। আর প্রকৃতিকে শুধু ভোগ করা নয়, প্রকৃতিকে সংরক্ষণ করাতেও নারীদের বেশ ভূমিকা ছিল। এই পুরো বিষয়টা যে উন্নয়নের নামে শুধু প্রকৃতিকে নয়, নারীকেও শোষণ করা হচ্ছে, স্থানীয় নারীদেরও অসুবিধা অনেক বাড়িয়ে তোলা হচ্ছে, এই দিকটা এই আন্দোলনের মাধ্যমে সকলের সামনে চলে আসে। এই আন্দোলন প্রান্তিক নারীদের সঙ্গে পরিবেশের নিবিড় সম্পর্ক এবং পরিবেশ সম্পর্কে স্থানীয় নারীদের জ্ঞানের পরিচয় বহন করে। যেটা আগেই বললাম যে ওই অঞ্চলের পরিবেশে কোন জায়গার গাছ কাটা উচিত, কোন জায়গার গাছ কাটা উচিত নয় সেই সম্পর্কে, বা কোন জায়গার নদীর কতটা পাশের বা জলের উৎসের কতটা পাশের গাছ কাটলে পরে বন্যা হতে পারে বা বাঁধ ভেঙে পড়তে পারে, প্রাকৃতিক বাঁধের কথা বলছি, বাঁধগুলো ভেঙে পড়তে পারে, সেই ধারণাটা, সেই নলেজটা স্থানীয় নারীদেরই সবথেকে বেশি ছিল। তাই পরিবেশ সম্পর্কে নারীদের জ্ঞানের পরিচয় বহন করে এই আন্দোলন। শুধু তাই নয়, যেটা এক্ষুনি বললাম যে পরিবেশের ওপর যে নারীরা নির্ভরশীল এবং সেই পরিবেশও যে নারীদের ওপর অনেকটা নির্ভরশীল, কারণ তারা শুধু গাছ কাটেই নয়, অনেক ক্ষেত্রে গাছ বসায়ও। তাই এই পরিবেশের সংরক্ষণও যে নারীদের ওপর নির্ভরশীল, এই পুরো বিষয়টা সকলের সামনে তুলে ধরে এই আন্দোলন। আন্দোলনের সাফল্য এক নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সূচনা করে, যেখানে নারীরা পরিবেশ রক্ষার মাধ্যমে সামাজিক ক্ষমতায়নের পথে হাঁটেন। যেটা প্রথম পয়েন্টেই আলোচনা করলাম যে নারীরা যে শুধু সহকারী রূপে নয়, কেন্দ্রীয় শক্তি রূপে সমাজকে রিপ্রেজেন্ট করতে পারে এবং সমাজের হাল ধরতে পারে, সেই বিষয়টা এই আন্দোলনের মাধ্যমে স্পষ্ট হয় এবং নারীবাদী আন্দোলনে বা নারী ক্ষমতায়নে এই আন্দোলন আরেকটা নতুন মাত্রা এনে দেয়।
উত্তরটা শুরু করার আগেই আমি এটা বলেছিলাম যে নারীর ক্ষমতায়নের মাধ্যমে এই আন্দোলন লিঙ্গ সমতা রক্ষা করে। যেটা এতক্ষণ বললাম সেটা ভালো করে শুনলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কিভাবে নারীর ক্ষমতায়নের মাধ্যমে পুরুষ এবং নারীর মধ্যে সমতা রক্ষা করা সম্ভব হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। পরবর্তী পয়েন্ট, আইনগত প্রভাব। সরকারের বন নীতির পরিবর্তনকারী হলো এই আন্দোলন। সরকারি নীতি নির্ধারণে প্রভাব। চিপকো আন্দোলন ভারতের বন সংরক্ষণ নীতিতে পরিবর্তন আনে। আন্দোলনের চাপে পড়ে উত্তরপ্রদেশ সরকার আন্দোলনকারীদের দাবি খতিয়ে দেখার জন্য উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর বীরেন্দ্র কুমারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। বক্তব্য শোনার পর কমিটি চিপকো আন্দোলনকারীদের যুক্তির সমর্থন করে এবং সরকারের কাছে রিপোর্ট পেশ করে। অর্থাৎ সরকার এই পুরো বিষয়টা ইনভেস্টিগেশনের জন্য একটা কমিটি তৈরি করে, যেই কমিটিও আন্দোলনকারীদের সপক্ষেই নিজেদের রিপোর্ট পেশ করে। চিপকো আন্দোলনের ফলে সৃষ্ট জনমতের প্রতিক্রিয়ায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1980 খ্রিস্টাব্দে হিমালয় সংলগ্ন বনভূমিতে গাছ কাটায় 15 বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেন। ফলস্বরূপ সরকারের বন সংরক্ষণ নীতি শক্তিশালী হয়। পরে উত্তর ভারতের হিমাচল প্রদেশেও এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। অর্থাৎ শুধুমাত্র যে রিপোর্ট অবধি বিষয়টা থেমেছিল তা নয়, আলটিমেটলি এই আন্দোলন সাকসেসফুল হয়েছিল। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ওই অঞ্চলের গাছ কাটতে বাধা দেওয়া এবং সেই হিমালয় সংলগ্ন বনভূমিতে 15 বছরের জন্য গাছ কাটার ওপর কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল শেষ পর্যন্ত 1980 সালে। আন্দোলন মূলত শুরু হয়েছিল 1973-এ। প্রায় 7 বছরের মধ্যেই আন্দোলন অনেকটাই সাকসেসফুল হয়ে যায়। শুধু তাই নয়, এই নীতিটা গ্রহণ করার ফলে সরকারের বননীতি আরও শক্তিশালী হয় এবং পরে সমরূপ প্রবলেম যেই সব অঞ্চলে ছিল, একই ধরনের প্রবলেম যেই সব অঞ্চলে ছিল, যেমন উত্তর ভারতের হিমাচল প্রদেশে, সেই অঞ্চলেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়। অর্থাৎ বনাঞ্চলকে রক্ষা করার বিষয়ে এই আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছিল। এই আন্দোলনের চাপে সরকার উত্তরাঞ্চলের ভাগীরথী অববাহিকা অঞ্চলে রাসায়নিক দ্রব্য তৈরির জন্য প্রদত্ত লাইসেন্স বাতিল করতে এবং বদ্রীনাথ মন্দিরের 15 কিলোমিটার উপরে ব্যারেজ নির্মাণের পরিকল্পনা বন্ধ রাখতে বাধ্য হয়। সরকার শুধু যে গাছ কাটা বন্ধ করছিল তাই নয়, যে উন্নয়নমূলক প্রকল্পগুলো গাছ কাটা না হলে সম্ভব হবে না, সেই প্রকল্পগুলোকে বন্ধ করতেও সরকার বাধ্য হয় এক প্রকার। এরকম দুটো প্রকল্প হলো উত্তরাঞ্চলের ভাগীরথী অববাহিকা অঞ্চলে রাসায়নিক দ্রব্য তৈরির কারখানার লাইসেন্স এবং বদ্রীনাথ মন্দিরের 15 কিলোমিটার উপরে ব্যারেজ নির্মাণের পরিকল্পনা। এই দুটি পরিকল্পনা সরকার বন্ধ করতে বাধ্য হয়, কারণ এই দুটো পরিকল্পনা রূপায়ণের জন্য গাছ কাটতেই হবে। আর শুধু গাছ কাটা নয়, হিমালয় পার্বত্য অঞ্চলেরও অনেকটা ক্ষতি হবে। তাই এই দুটি পরিকল্পনা সরকার বন্ধ করতে বাধ্য হয়। এই আন্দোলন সামাজিক বনায়ন, বন সংরক্ষণ আইন 1980 এবং বন নীতি 1988 পথ তৈরি করে। তার মানে শুধুমাত্র ওই একটা নিয়মই নয়, ভবিষ্যতে সরকারের বননীতি কীরকম হবে সেটাও এই আন্দোলনের প্রভাবেই ঠিক হয়। তাই এই আন্দোলন সামাজিক বনায়ন করার অনুপ্রেরণা যোগায়। সামাজিক বনায়ন বলতে বিভিন্ন জায়গায় অনেকে গাছ লাগায়, শুধুমাত্র গাছ কাটা রোধ নয়, গাছ লাগানো এবং বনভূমি তৈরি করা, এর সমর্থন যোগায়। এছাড়া বন সংরক্ষণ আইন 1980-র পথ তৈরি করে। তাছাড়াও সরকারি বননীতি 1988-রও পথ তৈরি করে এই আন্দোলন। এইভাবে বিভিন্ন সরকারি নীতি নির্ধারণে ও সরকারের আইন তৈরিতে এই আন্দোলন প্রভাব বিস্তার করেছিল। বনকেন্দ্রিক জীবন জীবিকার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলের লোকেদের জীবনযাত্রা, যেটা বললাম যে নারীদের সমস্ত কাজই বনের উপর নির্ভর করে হতো, এছাড়া ওরা বন থেকে অনেক সময় জীবিকার রসদও সংগ্রহ করতো। যেমন বললাম, বিভিন্ন তেল তৈরি করতো, বিভিন্ন ওষুধ তৈরি করতো, তাছাড়া জ্বালানির কাঠ তো ছিলই, এছাড়া কাঠ বিক্রি করতো কিছুটা।
বাণিজ্যিক হারে না হলেও কিছুটা সেই ধরনের জীবন জীবিকার যে রসদ তারা বন থেকে সংরক্ষণ করত, এই নীতিটা সকলের সামনে তুলে ধরা হয়। এই নীতিটার জন্যই ওই যে বীরেন্দ্র কুমারের নেতৃত্বে উত্তরপ্রদেশ সরকার রিপোর্ট পেশ করতে বলেছিল বা ইনভেস্টিগেশন করতে বলেছিল। ডক্টর বীরেন্দ্র কুমারের নেতৃত্বে যে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি হয়েছিল, এটা ইনভেস্টিগেট করার জন্যই যে কতটা বন নির্ভর তাদের জীবন জীবিকা, সেই মতের সপক্ষেই এই কমিটি রিপোর্ট পেশ করায় সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন আসে। সরকারের উন্নয়ন সম্পর্কে ভাবনা অনেকটা চেঞ্জ হয়। সরকার ডাইরেক্টলি কেন্দ্রীভূত উন্নয়নের পরিবর্তে স্থানীয় ছোট ছোট কুটির শিল্পের মাধ্যমে উন্নয়ন করার পরিকল্পনার কথা ভাবতে থাকে। এইভাবে আইনি দিক থেকে বা সরকারের নীতিগত পরিবর্তন সাধন করেও এই আন্দোলন স্থানীয় অঞ্চলের লোকেদের জীবন জীবিকা রক্ষায় সাহায্য করেছিল। পরবর্তী পয়েন্ট, নৈতিক প্রভাব। স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়নের চাবিকাঠি ছিল এই আন্দোলন। বিকল্প উন্নয়নের ধারণা তৈরিতে গুরুত্ব। চিপকো আন্দোলন শুধু একটি পরিবেশ আন্দোলন নয়, এটি গ্রামীণ জীবন জীবিকা রক্ষার সংগ্রাম, যা পরিবেশবাদকে আর্থসামাজিক ন্যায়ের সঙ্গে যুক্ত করেছে। চিপকো আন্দোলন শুধুমাত্র পরিবেশ সংরক্ষণ বা বনাঞ্চল সংরক্ষণেরই আন্দোলন নয়, এটা একটা আর্থসামাজিক ন্যায়ের আন্দোলন, ন্যায় রক্ষার আন্দোলন বা ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন। কারণ যেটা বললাম যে পার্শ্ববর্তী বনাঞ্চল থেকেই ওই অঞ্চলের লোকরা জীবন এবং জীবিকার রসদ সংগ্রহ করত, তাই ওদের জীবনের অস্তিত্বটা অনেকটাই নির্ভর করত পার্শ্ববর্তী বনাঞ্চলের ওপর। তাই এই আন্দোলনকে শুধুমাত্র একটা পরিবেশ আন্দোলন বা বন রক্ষার আন্দোলন বলা যায় না, এটা ছিল আর্থসামাজিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন। চিপকো আন্দোলন দেখিয়েছিল যে সাধারণ গ্রামীণ মানুষের, বিশেষত নারী সম্প্রদায়ের ঐক্যবদ্ধ, নৈতিক, অহিংস ও শান্তিপূর্ণ পদ্ধতিতে পরিচালিত প্রতীকী ও সৃজনশীল প্রতিবাদ রাষ্ট্র ও কর্পোরেট শক্তির বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলতে পারে। অর্থাৎ চিপকো আন্দোলন যেভাবে হয়েছিল সেটা হলো কোনো একটা কেন্দ্রীভূত আন্দোলন ছিল না, এটা ছোটোখাটো অঞ্চলে স্থানীয় নেতৃত্বের আন্ডারে, বিশেষত নারী নেতৃত্বের পরিচালনায় ছোট ছোট আন্দোলন ছিল। যেই আন্দোলনে স্থানীয় লোকরা সংগঠিত হয়ে বা ঐক্যবদ্ধ হয়ে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তাদের প্রতিবাদের ধরন ছিল সম্পূর্ণ অহিংস। তারা গাছকে জড়িয়ে ধরে গাছ কাটতে বাধা দিত, কারণ গাছের গায়ে আঘাত করতে গেলে তাহলে তাদের গায়ে আঘাত লাগবে। এছাড়া গাছের চারিদিকে শৃঙ্খল তৈরি করত, চারিদিকে ঘিরে থাকতো গাছকে। তৃতীয়ত, গাছের গায়ে অনেক সময় রাখি বেঁধে গাছকে ভাই হিসেবে বর্ণনা করে একটা সংবেদনশীল পরিবেশ বা একটা সাংস্কৃতিক সংবেদনশীল আবহাওয়া তৈরি করতে চেয়েছিল, যার মাধ্যমে গাছ তাদের ভাই এবং ভাইকে রক্ষা করা তাদের কর্তব্য। এইভাবে গাছ আর মানুষের সম্পর্ককে একটা নতুন দিক দিতে চেয়েছিল। এইভাবে এছাড়াও গানের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, নাটকের মাধ্যমে, সরকারি কর্মচারীদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে, সবাইকে বোঝানোর মাধ্যমে, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তারা একটা অহিংস পদ্ধতিতে এই আন্দোলনটাকে পরিচালিত করেছিল। শুধু অহিংস ছিল না, যেটা বললাম রাখি বন্ধন বা গাছকে জড়িয়ে ধরা বা শৃঙ্খল তৈরি করা, এই ধরনের প্রতীকী বা একটা সিম্বলিক, যে গাছকে জড়িয়ে ধরলাম, গাছ আমাদেরই অংশ, আমাদেরই পরিবার, বা রাখি বাঁধলাম কারণ আমার ভাই, এই ধরনের একটা সিম্বলিক বা প্রতীকী এবং সৃজনশীল পদ্ধতিতে প্রতীকী একটা প্রতিবাদ ছিল, প্রতীকী একটা সংগ্রাম ছিল এই সংগ্রাম। অর্থাৎ এই সংগ্রাম ডাইরেক্টলি কোনো মানুষকে মারছে না বা কোনো মানুষের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কোনো মানুষের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না, শুধুমাত্র গাছকে রক্ষা করতে চাইছে। এইভাবে গ্রামীণ সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ছোট ছোট আন্দোলন যে রাষ্ট্র ও কর্পোরেট শক্তির বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলতে পারে, রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াতে পারে এবং জিততে পারে, সেই ধারণাটাই তৈরি হয়েছিল এই আন্দোলনের মাধ্যমে। তাই এই আন্দোলন
অহিংস পরিবেশবাদী আন্দোলনের একটা মডেল সবার সামনে তুলে ধরেছিল। এই আন্দোলন স্থানীয় গ্রামবাসী, বিশেষত আদিবাসী ও নারীদের নেতৃত্বে গড়ে উঠেছিল, যা বনজ সম্পদ ব্যবস্থাপনায় অর্থাৎ বন ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মধ্যে সামঞ্জস্য রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান ও ভূমিকার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তাদের জীবন ও জীবিকার ওপর স্থানীয় বনাঞ্চলের প্রভাব বর্ণনা করে। যেটা আগেই আলোচনা করলাম যে এই অঞ্চলের লোকেরা জানতো বনকে কতটা ব্যবহার করা যেতে পারে আর কতটা বেশি ব্যবহার করলে সেটা বনাঞ্চলের ক্ষতি করতে পারে বা বনকে অপব্যবহার করা হয়। এই ব্যবহার ও অপব্যবহার বা ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে, নিয়ন্ত্রণ ও শোষণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা আর অব্যবস্থা তৈরি করার মধ্যে বিতর্ক থেকেই এই আন্দোলনটা গড়ে উঠেছিল। প্রাকৃতিক সম্পদকে নিজের কাজে ভোগ করব, কিন্তু প্রাকৃতিক সম্পদের শোষণ করব না, এই নীতির ওপর বেস করেই স্থানীয় জনগোষ্ঠী ওই অঞ্চলে জীবন ধারণ করত। সেই বিষয়টা সবার সামনে তুলে ধরেছিল এই আন্দোলন। এই আন্দোলন এটা বুঝিয়েছিল যে বাইরের লোক বুঝতে পারবে না ওই অঞ্চলের বনের কি প্রয়োজন আর কি প্রয়োজন নেই, কতটা কাটা যাবে গাছ, কতটা কাটা যাবে না, ওটা একমাত্র স্থানীয়রাই বুঝতে পারে। তাই স্থানীয়দের এই ঐতিহ্যগত জ্ঞান আর স্থানীয়দের কর্মপদ্ধতি পরিচালনা বা স্থানীয়দের কর্মকৌশলের গুরুত্ব বনাঞ্চল রক্ষা করার ক্ষেত্রে এটা সকলের সামনে তুলে ধরেছিল এই আন্দোলন, যা বন ব্যবস্থাপনায় বা বনজ সম্পদ ব্যবস্থাপনার একটা নতুন দিক সকলের সামনে তুলে ধরে। চিপকো আন্দোলন দেখায় যে উন্নয়ন কেবল অর্থনৈতিক লাভের জন্য নয়, প্রকৃতি ও মানব জীবনের ভারসাম্য বজায় রেখে হওয়া উচিত। এটি সরকারের অস্থায়ী কিন্তু চিত্তাকর্ষক উন্নয়নমূলক প্রকল্প এবং স্থানীয়দের স্থিতিশীল অঞ্চলভিত্তিক উন্নয়নের চাহিদার টানাপোড়েন থেকে সৃষ্ট। চিপকো আন্দোলন প্রাকৃতিক সম্পদের ভোগ ও সংরক্ষণের মধ্যে সামঞ্জস্যের নীতি সর্বসমক্ষে তুলে ধরে সুস্থায়ী উন্নয়নের বিকল্প দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছে, যা প্রকৃতি মানুষের সহাবস্থানমূলক সম্পর্ক পুনর্নির্মাণের একটি নৈতিক দর্শনগত দিক উন্মোচন করে। অর্থাৎ এই আন্দোলন দেখিয়েছে যে শুধুমাত্র প্রকৃতিকে আমরা শোষণ করতে পারি না বা অর্থনৈতিক লাভের জন্য প্রকৃতির যত বেশি সম্ভব আমরা ভোগ করে যেতে পারি না। আমাদের ভোগ আর সংরক্ষণের মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে। শুধু তাই নয়, সরকার যে প্রকল্পগুলো দিচ্ছে সরকার চাইছিল ওই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করতে। যদি ওই অঞ্চলের গাছগুলো বিক্রি হয়ে যায় কোনো বড় বহুজাতিক সংস্থার হাতে, তাহলে ওই অঞ্চলের গাছ কাটার জন্য সেই বহুজাতিক সংস্থা স্থানীয় লোকেদেরই কাজে নিয়োগ করবে, ফলে স্থানীয় লোকেদের কর্মসংস্থান হবে। সরকার এইভাবে উন্নতি আনতে চেয়েছিল, ওই এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু স্থানীয়রা চেয়েছিল যে এইভাবে নয়, এইভাবে গাছ কাটতে থাকলে অন্যের কথায় গাছ কাটার কাজ একদিন শেষ হবে, কারণ গাছ একদিন ফুরিয়ে যাবে, তারপর এই অঞ্চলের মানুষগুলো কি করে খাবে, সেই বিষয়টাকে ভাবতে শিখিয়েছিল এই আন্দোলন বলেছিল বা দেখিয়েছিল যে স্থানীয় কুটির শিল্পের মাধ্যমে বনাঞ্চলকে ইউজ করে কিন্তু অ্যাবিউজ না করে, বনাঞ্চলকে ব্যবহার করে কিন্তু তার অপব্যবহার বা শোষণ না করে, তাকে সম্পূর্ণভাবে ধ্বংস না করে কিভাবে একটা বিকেন্দ্রীভূত অর্থনীতি গঠন করা যায়। শুধুমাত্র বড় সংস্থাগুলোই লাভবান হবে এবং এরা কাজ করবে, চাকরি করবে বা গাছ কাটার কাজ করবে, তার পরিবর্তে এদেরকে কিভাবে ওই বনের মাধ্যমেই স্থিতিশীল আয় দেওয়া যায়, যে আয়ের সংস্থান বা যে আয়ের উপাদান কোনোদিন ফুরাবে না। ওই বন থেকেই রসদ সংগ্রহ করে তারা বিভিন্ন কুটির শিল্পের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রি করবে এবং ওই বনটা থেকেই যাবে, যাতে তাদের পরবর্তী জেনারেশনও একইভাবে জীবনযাপন করতে পারে। এই উন্নয়নের বিকল্প দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছিল এই আন্দোলন, যা দেখিয়েছিল প্রকৃতি ও মানুষকে সহাবস্থান করে ঠিক যেমন আগেকার দিনে করত সেই রকমভাবেই চলতে হবে। সেটাই
মানুষের স্থিতিশীল উন্নয়নের জন্য উচিত এবং গুরুত্বপূর্ণ। তাই মানুষ ও প্রকৃতির সম্পর্ক যেভাবে সরকার নষ্ট করার চেষ্টা করেছিল, বা ব্রিটিশ সরকার যেভাবে বনকে শোষণ করে মানুষ আর স্থানীয় মানুষজনের অধিকার খর্ব করেছিল, সেটা যাতে বর্তমান সরকার না করে, তার উদ্দেশ্যেই এই আন্দোলন পরিচালিত হয়েছিল এবং সেটা অনেকাংশে এই আন্দোলন সফলও করেছিল। সেই উদ্দেশ্য অনেকাংশে এই আন্দোলন সফলও করেছিল। এই আন্দোলনে বিশ্বজুড়ে অহিংস আন্দোলনের মডেল তৈরি হয়। অনেক ক্ষেত্রে সরকারি পদাধিকারীদের হিংসাত্মক আচরণের সম্মুখীন হওয়া সত্ত্বেও আন্দোলনকারীরা হিংসার পথ অবলম্বন করেনি। শুধু প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবেও চিপকো আন্দোলন প্রতিহত করার জন্য সরকার ও তার আমলাবৃন্দ গাছ কাটো আন্দোলনের নামে বিভিন্ন আইন কঠোরভাবে বাস্তবায়ন শুরু করে স্থানীয় অধিবাসীদের জীবন জীবিকার সংকট তৈরি করে। যদিও অবশেষে স্থানীয়দের দৈনন্দিন জীবনের রসদ সংগ্রহের জন্য অরণ্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এই আন্দোলন একটা অহিংস আন্দোলন ছিল। অনেক ক্ষেত্রে সরকার পুলিশ বাহিনীর মাধ্যমে অত্যাচার করার চেষ্টা করলেও বা হিংসাত্মক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলেও আন্দোলনকারীরা অহিংস পদ্ধতিতেই আন্দোলনটা পরিচালিত করে। শুধু তাই নয়, শুধু প্রত্যক্ষভাবেই নয়, পরোক্ষভাবেও সরকারি লোকেরা এই অঞ্চলের লোকেদের ওপর বিভিন্ন কঠোর আইন প্রয়োগ করে, যেমন জ্বালানির জিনিসপত্র ওখান থেকে বন থেকে নিতে পারবে না। বন তো তোমরা সংরক্ষণ করতে চাও, তাহলে সবভাবে পুরো বনের জায়গাটাকে আটকে দেওয়া হবে, সেই জায়গায় তোমরাও ঢুকতে পারবে না। যেমন বহিরাগতরা এসে গাছ কাটতে পারবে না, তোমরাও কিছু ইউজ করতে পারবে না। এইভাবে তাদের জীবন জীবিকার সংকট তৈরি করে। কারণ আগেই বললাম, নারীরা ওখান থেকেই জীবনের রসদ সংগ্রহ করতো, বা ছোটোখাটো কুটির শিল্পের উপাদানও ওখান থেকেই সংগ্রহ করা হতো। তাই সেই জায়গাটা পুরো তাদের জন্য ব্যান করে দেওয়ার ফলে তাদেরও অসুবিধা শুরু হয়। এছাড়াও গাছ কাটো আন্দোলন নামেও একটা আন্দোলন সরকার পক্ষ থেকে বা কর্পোরেট সংস্থাগুলির পক্ষ থেকে পরিচালিত করা হয়েছিল, যেখানে বারবার বোঝানো হচ্ছিল যে গাছ যদি না কাটা হয় তাহলে তো উন্নতিই হবে না, সারা জীবন বনই থেকে যাবে। তাহলে তোমরা আগেকার দিনের মতো বনে বা গ্রামেই বাস করো, কোনো দিনই শহর হবে না, কোনো দিনই উন্নতি হবে না। এই জিনিসগুলো তারা বোঝাচ্ছিল। এই ধরনের বহু ছোটোখাটো বাধা বিপত্তি সামনে আসা সত্ত্বেও এই আন্দোলন অহিংস পদ্ধতিতেই পরিচালিত হয় এবং আলটিমেটলি সফল হয়। এটা বিশ্বের কাছে একটা মডেল বা প্রতিরূপ তৈরি করে যে এরকমই হওয়া উচিত কোনো আন্দোলনের, সেই ধারণাটা তৈরি করে। বিশ্বের বিভিন্ন পর্যায়ের আন্দোলনকে এই আন্দোলন অনুপ্রেরণা জুগিয়েছিল। পরবর্তী পয়েন্ট, রাজনৈতিক প্রভাব। উত্তরাখণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী হল এই আন্দোলন। সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদী প্রভাব। চিপকো আন্দোলন স্থানীয় স্বায়ত্তশাসনের অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংগঠিত অহিংস গণ আন্দোলনের দৃষ্টান্ত বহন করে। স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে সেই কনসেপ্ট যে আমরা যেই ভূমিতে ছোটোর থেকে রয়েছি সেই ভূমির ওপর আমাদের অধিকার। এই কনসেপ্টের ওপর বেস করেই কিন্তু আমরা স্বাধীনতা পর্যন্ত অর্জন করেছি। যেই মাটিতে আমরা জন্মেছি, যেই মাটিতে আমাদের পূর্বপুরুষরা লালিত পালিত হয়েছে, সেই মাটির ওপর, সেই স্থানের ওপর একমাত্র আমাদের অধিকার রয়েছে। সেই স্থানের রাজা আমরা, সেই স্থানের কি হবে না হবে সেটা ডিসাইড করার অধিকার একমাত্র, বা সেই সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার একমাত্র আমাদের আছে। এই যে কনসেপ্টটা, একে বলা হয় স্থানীয় স্বায়ত্তশাসনের অধিকার। এই আন্দোলন বনজ সম্পদের ওপর স্থানীয় অধিবাসীদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারকে স্বীকৃতি দিয়ে আর্থসামাজিক ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে। যেহেতু ওই বনাঞ্চল ওদের, চিরকাল ধরে ওদের পূর্বপুরুষরা ওই বনাঞ্চলের মাধ্যমেই জীবন জীবিকা নির্বাহ করে আসছিল, তাই ওই বনাঞ্চলের ওপর তারা একটা বংশানুক্রমিক ঐতিহ্যগত অধিকার বোধ করত। সেই অধিকারকে স্বীকৃতি দিয়ে সরকার তাদের ইচ্ছা অনুসারে বন পরিচালনার নীতি গ্রহণ করে সরকার তাদের সেই অধিকারকে স্বীকৃতি দেয় এবং সামাজিক ন্যায় বিচারকে বা আর্থসামাজিক ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে। এখানে আর্থসামাজিক ন্যায় বিচার বলতে অর্থনৈতিক দিক থেকেও কোনো কর্পোরেট কোম্পানি গাছ কেটে যে এক পক্ষে কোম্পানিরই লাভ হবে, ওখানকার লোকেদের দীর্ঘমেয়াদী গিয়ে ক্ষতি হবে, এরকমও যাতে না হয়। আবার সামাজিক দিক থেকেও তাদের অধিকারটা যাতে তাদেরই থাকে,
সেই নীতিকে প্রতিষ্ঠিত করেছিল সরকার এই আন্দোলনকে সাফল্য দিয়ে। এই আন্দোলনের শেষের দিকে পাহাড়ি এলাকার মানুষজন স্থানীয় পরিবেশ ও উন্নয়ন বজায় রাখার জন্য একটি পৃথক রাজ্য দাবি করতে থাকে। যেটা বললাম, স্বায়ত্তশাসনের কনসেপ্ট থেকেই স্বাধীনতার কনসেপ্ট এসছে, তাই এই স্বায়ত্তশাসনের কনসেপ্ট থেকেই তারা যদিও পুরোপুরি স্বাধীন হতে চায়নি, কিন্তু একটা পৃথক রাজ্য গঠন করার দাবি করতে থাকে। এর ফলে শুরু হয় উত্তরাখণ্ড আঞ্চলিক আন্দোলন, যা উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সফলতা অর্জন করে। অর্থাৎ উত্তরাখণ্ডটা যে তৈরি হয়েছে উত্তরপ্রদেশের উদ্ধাংশ নিয়ে, সেটার সূত্রপাত এই আন্দোলন থেকেই শুরু হয়ে ঘটে গেছিল। পরবর্তী পয়েন্ট, তার আগে আবার একটু এই অংশটাকে বুঝিয়ে দিই। ভারতের তথা সমগ্র বিশ্বে নারীবাদী পরিবেশ আন্দোলন রূপে পরিচিত চিপকো আন্দোলনের গুরুত্ব, সাফল্য বা প্রভাব ছিল বহুমাত্রিক বা বহুস্তরীয়। পরিবেশ সংরক্ষণের সাহায্যে জলবায়ু পরিবর্তনের কুফল রোধ, নারী ক্ষমতায়নের মাধ্যমে লিঙ্গ সমতা রক্ষা, স্থানীয় স্বায়ত্তশাসনের রাজনীতির মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং বিকেন্দ্রীভূত অর্থনীতির মাধ্যমে সুস্থায়ী উন্নয়ন ও বনকেন্দ্রিক জীবন জীবিকার প্রেক্ষাপটে সরকারি নীতি নির্ধারণ, সব দিক থেকেই এটির প্রভাব অনস্বীকার্য। অলরেডি এই পয়েন্টগুলোর মাধ্যমে আমি বিষয়টাকে বুঝিয়ে দিয়েছি। এবার আসছি শেষ পয়েন্ট, শিক্ষা ব্যবস্থা ও নীতিচর্চায় প্রভাব। সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের প্রতিফলন ছিল এই আন্দোলন। সাংস্কৃতিক ও নৈতিক অবদান। এটি হিন্দু ধর্ম ও স্থানীয় সংস্কৃতির প্রকৃতি পূজার ধারণাকে পুনরুজ্জীবিত করে এবং গাছ পাহাড়কে জীবন্ত সত্তা হিসেবে দেখার দর্শনকে শক্তিশালী করে। আমরা জানি হিন্দু ধর্ম বা ওখানকার স্থানীয় যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি অনুসারে গাছ পাহাড় এগুলো ভগবানের মতো, এগুলোরও প্রাণ আছে, এগুলোকেও পুজো করতে হয়, এগুলোকেও রক্ষা করতে হয়, এগুলোরও পরিচর্যা করতে হয়। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে এই আন্দোলন আরও বেশি হাইলাইট করে। এর ফলে প্রকৃতি ও মানুষের সম্পর্কের বিষয়টা সকলের সামনে স্পষ্ট হয় এবং প্রকৃতিকে রক্ষা করার মানুষের মধ্যে একটা ঐতিহ্যগত বা সংস্কৃতিগত তাগিদ বা উদ্যোগ দেখা দেয়। তার ফলে প্রকৃতি সংরক্ষণে মানুষের ভূমিকা আরও বেশি জোরদার হয়, মানুষ আরও বেশি সক্রিয় হয় বলতে গেলে। স্থানীয় হিন্দু সংস্কৃতি ও বিশ্বাসে প্রকৃতি ও বন পবিত্র হিসেবে গণ্য হতো। অনেক এলাকায় গাছকে দেবতার সাথেও তুলনা করা হতো। আজ পরিবেশ শিক্ষা, পরিবেশ আইন ও নীতিতে জনগণের অংশগ্রহণের যে ধারণা, তার ভিত্তিকে শক্ত করে দেয় চিপকো আন্দোলন। অর্থাৎ আধ্যাত্মিক ক্ষেত্রে পরিবেশকে ভগবান হিসেবে দেখার একটা প্রবণতা তৈরি করে। শুধু তাই নয়, এই আন্দোলনের বিভিন্ন কৌশল সংস্কৃতির বিভিন্ন দিক থেকে উঠে আসে। যেমন রাখি বন্ধন কৌশল একটা সংবেদনমূলক সাংস্কৃতিক দিক তুলে ধরে এই আন্দোলনের। এইভাবে নিজেদের সংস্কৃতি, নিজেদের আধ্যাত্মিকতা এগুলোকে এই আন্দোলনের মাধ্যমে প্রচারে আনে স্থানীয় লোকজন। শুধু তাই নয়, আজকের দিনে যে পরিবেশ শিক্ষা, পরিবেশ আইন ও নীতিতে জনগণকে অংশগ্রহণ করতে বলা হয়, সেই জনগণের অংশগ্রহণটা আরও বেশি স্বতঃস্ফূর্ত করে তোলে এই আন্দোলন। এই ধরনের আধ্যাত্মিক বা সাংস্কৃতিক কনসেপ্ট পরিবেশ রক্ষার সঙ্গে যুক্ত করার মাধ্যমে। তাই বলা যেতে পারে এই আন্দোলন ছিল সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মূল্যবোধেরই প্রতিফলন। উপসংহার: অতএব তাৎক্ষণিক ফলাফল ও দীর্ঘমেয়াদী প্রভাব। তাৎক্ষণিক ফলাফল বলতে সরকারি নীতির পরিবর্তন, যেটা বললাম 1973-এ মূলত এই আন্দোলন শুরু হয়েছিল। যদিও এই আন্দোলনের রেশ ব্রিটিশ সময়কাল থেকেই দেখা গেছিল, তাও আমরা যদি ধরি সরকারের বিরুদ্ধে আন্দোলন, প্রতিষ্ঠিত ভারত সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল মূলত 1973 সালে। এই 1973 সালের আন্দোলনের পর প্রায় 8 বছরের মধ্যেই 7 কি 8 বছরের মধ্যেই 1980 সালে ওই অঞ্চলের গাছ কাটা রোধ করা হয়। এছাড়াও 1980 সালে ফরেস্ট আইন আসে, ফরেস্ট অ্যাক্ট আসে, বন আইন আসে। এছাড়াও সরকারের বিভিন্ন ক্ষেত্রের বননীতি পরিবর্তিত হয় ওই সময়কালের মধ্যেই বা তার কিছুদিন পরেই। তাই বলা যেতে পারে তাৎক্ষণিক ফলাফলের দিক থেকেও এই আন্দোলন সাফল্যমণ্ডিত হয়েছিল। আবার যদি এর দীর্ঘমেয়াদী প্রভাব দেখি,
দীর্ঘমেয়াদী প্রভাব বলতে আপেক্ষ আন্দোলনের ভূমিকা বা বিশ্বের অন্যান্য আন্দোলনের ভূমিকা এবং আজ পর্যন্ত সরকারের বননীতি বা বনজ সম্পদ সংরক্ষণের নীতি নির্ধারণের ভূমিকা, তাহলে বলতে হয় দীর্ঘমেয়াদী প্রভাবও এর যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। দীর্ঘমেয়াদেও এই আন্দোলন যথেষ্ট প্রভাবশালী ছিল। তাই তাৎক্ষণিক ফলাফল ও দীর্ঘমেয়াদী প্রভাব এই দুই দিক থেকেই এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সফল পরিবেশ আন্দোলন হিসেবে বিবেচিত। তাই 1987 সালে চিপকো আন্দোলনকে রাইট লাইভলিহুড পুরস্কারে ভূষিত করা হয়। এই হলো চিপকো আন্দোলনের গুরুত্ব। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই উত্তরটা অন্যান্যদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই রকম অন্য কোনো উত্তর জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।